ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, এখন আমরা এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। ওকে, আসো। 75*75 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে এই লুপ্ত পদটা মানে এখানে একটা সংখ্যা বসবে। সংখ্যা বলতে এখানে একটা অঙ্ক বসবে, সেই অঙ্কটা কত? তাহলে 3 দ্বারা বিভাজ্যতার রুল কি বলো দেখি। 3 দ্বারা বিভাজ্যতার রুল আশা করি তোমরা প্রত্যেকে জানো। অঙ্কগুলার যোগফল, হ্যাঁ, অঙ্কগুলা যদি যোগ করি এখানে কত হবে তো জানি না। আচ্ছা, বাকি অঙ্কগুলা যোগ করো তো কত হয়? 12 আর 12 24। ওকে, অঙ্কগুলার যোগফল 3 দিয়ে বিভাজ্য হবে। তাহলে বাকিগুলা যোগ করে দেখলাম 24। বলো দেখি এবার এখানে স্টারের জায়গায় এমন একটা বসাইতে হবে যাতে 3 দ্বারা বিভাজ্য হয়। কত? 4 বসাইলে 28 হবে, হবে না। 7 বসাইলে 31 হবে, হবে না। 8 বসাইলে হবে না। 9 বসাইলে হবে। দেখো এখানে যদি 9 থাকে 9, তাহলে 24 আর 9 কত হয়? 33। তাহলে অঙ্কগুলার যোগফলকে যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এটার অ্যান্সার কত হবে? অবশ্যই অপশন সি, রাইট। আসো 2 নম্বরে দেখো কি বলছে। দুটি সংখ্যার লসগু ও গসাগুর গুণফল 32, সংখ্যা দুটির অন্তর 14 হলে বড় সংখ্যাটি কত? তো আমরা জানি দুইটা সংখ্যার ক্ষেত্রে লসগু আর গসাগুর গুণফল যদি 32 হয় তাহলে সংখ্যা দুইটার গুণফল কত হবে? 32। প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা লসগু আর গসাগুর গুণফল 32 হলে সংখ্যা দুইটার গুণফল কত হবে? 32। এটা দুইটা সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য, 3 বা 2 এর বেশি সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য না। দুইটা সংখ্যার গুণফল 32, লসগু গসাগুর গুণফল 32, রাইট। এবার বলছে সংখ্যা দুইটার ডিফারেন্স কত? 14। তাহলে এটা বলো দেখি মুখে মুখে করা যায় না? তার মানে তোমরা বলবে আচ্ছা বড় সংখ্যাটা হবে 16 আর ছোট সংখ্যাটা 2। 16 দুগুণে 32, গুণ করলে 32, আবার ডিফারেন্স 14, একটা 16 আর একটা 2। তাহলে বড় সংখ্যাটা কত হয়ে যাবে বস? অপশন ডি, রাইট। বন্যা ত্রাণের সাহায্যের জন্য একটি বিদ্যালয়ে যতজন ছাত্র ছিল প্রত্যেকে তত সংখ্যক 25 পয়সা দেওয়ায় 400 টাকা চাঁদা উঠলো। কতজন ছাত্র ছিল? প্রথমে আমি ভাঙিয়ে দেখাচ্ছি, পরে এটা শর্ট প্রসেসেও দেখাচ্ছি। ওকে, একজনে 25 পয়সা চাঁদা দেয়। 25 পয়সাকে যদি টাকায় নিয়ে আসো তার মানে কত হবে? 25/100, ঠিক না? কত হয়? 1/4 টাকা। আমি শর্ট প্রসেসেও দেখাবো, মন দিয়ে শুনো, বুঝার চেষ্টা করে। হ্যাঁ, প্রত্যেকে তত সংখ্যক 25 পয়সা মানে 1/4 টাকা দেয়। বুঝা গেল? মনে করো যদি 10 জন ছাত্র থাকে প্রত্যেকে 10টা 25 পয়সার কয়েন দেয়, রাইট। যদি 20 জন ছাত্র থাকে তাহলে একজন 20টা করে কয়েন দেয় 25 পয়সা, রাইট। তাহলে আমরা ধরলাম স্টুডেন্ট আছে কতজন? x জন। তাহলে x জন যদি স্টুডেন্ট থাকে তাহলে প্রত্যেকে একজনে কয়েনও কয়টি দেয় করে বলো দেখি। তাহলে একজন কয়টি করে দেবে বলো দেখি? x টি কি দিবে বলো দেখি? 25 পয়সার কয়েন দিবে। আমি শর্ট দেখাবো, চাপ নিও না। x জন যদি স্টুডেন্ট থাকে একজন 25 পয়সার কয়েন x টি করে দিবে। তাহলে একটি কয়েনই 1/4 টাকা। তাহলে x টি কয়েনে কত টাকা হবে? x ইন্টু 1/4। তার মানে গুণ করলে কত হবে? x/4 টাকা। ওকে, প্রত্যেকে একজনই x টি 25 পয়সার কয়েন দেয়। একটি কয়েনই 1/4 টাকা, x টি কয়েনই x/4 টাকা। এবার একজনই যদি এত টাকা দেয় তাহলে x জন স্টুডেন্ট কত টাকা দিবে? x ইন্টু x/4। তার মানে x²/4, রাইট। গুণ করলে x²। এটা কার সঙ্গে সমান হবে? 400 সঙ্গে। তাহলে x² এর ভ্যালু কত হবে? 4 গুণ করলে 1600। তাহলে স্কয়ার সরালে বর্গমূল, 1600 বর্গমূল কত হবে? 40। তার মানে স্টুডেন্ট ছিল 40 জন আর প্রত্যেকে চাঁদাও কত করে দেয়? 40টি করে 25 পয়সার কয়েন। হ্যাঁ, তার মানে 10 টাকা করে দেয়। এবার প্রশ্ন হলো স্যার এত এক্স টেক্স তো প্রবলেম হয়ে যায় না? অবশ্যই প্রবলেম হয়। তাহলে আমরা কি করব? মন দিয়ে শুনো। এরকম যদি থাকে না যত তত অঙ্কে যতজন স্টুডেন্ট প্রত্যেকে তত সংখ্যক এত টাকার নোট বা এতগুলা কয়েন চাঁদা দিচ্ছে, যত তত যদি থাকে না তাহলে নরমালি বর্গমূল করতে হয়। হ্যাঁ, শর্ট প্রসেসে আমি কিন্তু ভাঙিয়ে দেখালাম এক্স টেক্স দিয়ে। তো বর্গমূল করার আগে ডাইরেক্ট করবে না, দেখো মন দিয়ে শুনো। দুটো টাকা থাকলে না বড়টাকে ছোট টাকা দিয়ে ভাগ করবে, শর্ট প্রসেস। ছোট টাকা বলতে 25 পয়সা মানে 1/4 টাকা। তাহলে দুটো যত তত থাকলে বর্গমূল, দুটো টাকা থাকলে বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করব। এবার যদি বলো স্যার কেন ভাগ করব, কনসেপ্ট কোথায়, ফিল কোথায়, তাহলে আমি এক্স দিয়ে দেখলাম। এক্স জন স্টুডেন্ট প্রত্যেকে চাঁদা দেয় x/4 টাকা করে, টোটাল চাঁদা এটার সমান। এবার শর্ট দেখলে এবার দেখে নাও। তাহলে ভাগ মানে গুণ দিয়ে উল্টে যাবে, 4/1 না লিখলে হয়। 400 বর্গমূল কত হয়? 20, 4 এর বর্গমূল 2, 20 দুগুণে 40। তার মানে স্টুডেন্ট কতজন? 40 জন। আর একজন স্টুডেন্ট কয়টা করে 25 পয়সার কয়েন দেয়? 40টা করে, রাইট। আসো 4।
6 যোগ 12 যোগ 24 যোগ ডট 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 768 এগুলোকে গুণোত্তর প্রগতি বলে। হ্যাঁ, আমি এই চ্যাপ্টারটা কমপ্লিট করাইনি ইউটিউবে, আমি নেক্সট টাইমে প্রোভাইড করে দেবো। চ্যাপ্টার ওয়াইজ যে ক্লাস চলছে এগুলো ফলো করো, আমি সমান্তর গুণোত্তরটা ইউটিউবে প্রোভাইড করে দেবো। হ্যাঁ, গুণোত্তর মানে দেখো এখানে একই সংখ্যা গুণ গুণ হচ্ছে, 6 দুগুণে 12, পরে 12 দুগুণে 24, তাই না, 24 দুগুণে 48 এইভাবে। হ্যাঁ, নির্দিষ্ট সংখ্যা যদি গুণ হয়, সে 2 হোক 3 হোক 4 হোক, হ্যাঁ, এটা গুণোত্তর প্রগতি বলা হয়। যত গুণ হচ্ছে না এটাকে আর সিম্বল দিয়ে প্রকাশ করা হয়, সাধারণ অন্তর। আর প্রথম পদ কত আছে, প্রথমে 6 না, এটা এ সিম্বল দিয়ে প্রকাশ করা হয়। কি সিম্বল দিয়ে প্রকাশ করা হয়, এ। তাহলে মন দিয়ে শুনো। হ্যাঁ, কিন্তু প্রথম পদ কত বলে দেখি, 6, আর কত কত গুণ হচ্ছে বলে দেখি, খেয়াল করো কত কত গুণ হচ্ছে, 2 2 গুণ হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে শেষতম পদ বা এনতম পদ বার করার সূত্র হচ্ছে দুইটা সূত্র। এনতম পদ বা শেষতম এনতম পদ বার করার সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার n - 1। এ মানে প্রথম পদ, আর মানে সাধারণ অন্তর, কত কত গুণ হচ্ছে, n মানে কততম পদ বার করবে। আর n সংখ্যক পদের যদি সমষ্টি বলে n সংখ্যক পদের, ওকে। এখন আর কনসেপ্টে যাচ্ছে না, এই ফর্মুলাগুলো কি কি হয়। তো যখন আমি চ্যাপ্টারটা সলভ করবো না, তখন এদের কনসেপ্টগুলো বলবো, কি করে আসে বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, সমষ্টির সূত্র হয় a ইন্টু আর টু দি পাওয়ার n - 1 বাই r - 1। এই দুইটা ফর্মুলা লিখে রাখো। হ্যাঁ, গুণোত্তর মানে একই সংখ্যা যেমন গুণ হবে, যেমন এক্সাম্পল দিই, 1 3 9 27, কত কত গুণ হচ্ছে, 3, তারপর আবার 3 3 9, 3 9 27, আরো এক্সাম্পল দিই, মনে করো 4, পরে মনে করো 20, পরে মনে করো 80, হ্যাঁ, পরে মনে করো 400, কত কত গুণ হচ্ছে, 5 5 গুণ হচ্ছে না। একটা নির্দিষ্ট সংখ্যা যদি গুণ হয়, সরি ভুল বললাম না, এইটারে 5 করে দিই, 5 20 80 100, একই সংখ্যা গুণ হইতে হবে। হ্যাঁ, 4 5 20 4 20 80, একই সংখ্যা গুণ হবে। এখানে কয় গুণ, 4 গুণ, পরে কয় গুণ, 4 গুণ, পরে কত গুণ, 4 গুণ। এরকম না একবার 2 গুণ, একবার 3 গুণ, একবার 4 গুণ, এরকম না, একটা নির্দিষ্ট 4 গুণ, পরেরটাও 4 গুণ, পরেরটাও 4 গুণ। তাহলে এই 4 আছে না, কত গুণ 4, এটারে সাধারণ অন্তর বলে, আর সিম্বল দিয়ে, আর প্রথম পদ কত, এ। ওকে, তাহলে প্রথমে না এখানে কয়টা পদ আছে বার করি। হ্যাঁ, আমরা ধরলাম এখানে n সংখ্যক পদ আছে, তাহলে শেষতম পদ বা nতম পদ তো দেওয়া আছে 768, আমরা বার করি nতম পদের আরেকটা ফর্মুলা কি, এন্তম পদের ফর্মুলা। এটা যেহেতু একটু নতুন টাইপের অঙ্ক, এত শর্ট করি না, পরে শর্ট বানাইতে পারবে। এই এ মানে প্রথম পদ 6, আর আর মানে কত কত গুণ হচ্ছে, 2 2 গুণ হচ্ছে না, তার মান 2 n - 1। এটা হচ্ছে এন্তম পদ, আর প্রশ্ন এন্তম পদ কত দেওয়া আছে, 768। হ্যাঁ, 6 দিয়ে ক্যান্সেল করো, কত হয়, 6 12 72, থাকবে 4 48, তাই না, কত হয়, 6 12 72, 4 আসে 6 আসে 48। তাহলে 2 টু দি পাওয়ার n - 1, 128 রে ভাঙালে কয়টা হয়, 32 রে ভাঙালে 5টা 2, 64 রে ভাঙালে 6টা 2, 128 রে ভাঙাও 7টা 2, তার মানে 2 টু দি পাওয়ার 7। 128 কে যদি এভাবে উৎপাদক বিশ্লেষণ করো না, 2 বার দিলে 64, 2 বার দিলে 32, এভাবে দেখবে 7টা 2 হয়। হ্যাঁ, এই 2 2 মনে মনে ক্যান্সেল, তাহলে n - 1 যদি 7 হয়, তার মানে n এর মান কত হবে, 1 ওই পারে যাবে 8। তাহলে কয়টা পদ আছে বার করে নিলাম। হ্যাঁ, এটাও এনতম পদ, এটাও এনতম পদের সূত্র, এ আর টু দি পাওয়ার n - 1। এটা অ্যান্সার না কিন্তু, এখানে টোটাল পদ তাহলে কয়টা আছে, 8টা। এটা এমনিও চেক করে বার করা যেত। এবার বলছি n সংখ্যক পদের সমষ্টি কি, সমষ্টির সূত্র এটা, এ মানে প্রথম পদ 6, পরে আর, আর মানে কত, আর মানে 2 2 গুণ হচ্ছে না, আর এর মান 2, পরে পাওয়ার n, n মানে কয়টা পদ আছে, 8টা পদ। হ্যাঁ, -1, আর নিচে r - 1 মানে 2 - 1, তাহলে 6 ইন্টু নিচে 1 1 তো না লিখলে হয়, 2 টু দি পাওয়ার 8 মানে কত হয়, 2 টু দি পাওয়ার 7 হয় 128, 2 টু দি পাওয়ার 8 মানে কত হবে, 256, তাই না। 8টা 2 গুণ করে দেখো, 2 টু দি পাওয়ার 7 যদি 128 হয়, একটু আগে দেখলাম 2 টু দি পাওয়ার 256, 256 থেকে 1 মাইনাস করলে 255, 1 না লিখলে হয়, 5 দিয়ে 6 দিয়ে গুণ করো, 5 6 30, 5 6 30, আর 3 33, 6 দুগুণে 12, আর 3 15, তার মানে কত হচ্ছে 1530। এটা এমনিও যোগ করে করে করা যেত। হ্যাঁ, ওকে, চলো, এটা ছোট আছে, এমনিও করা যায়। ওকে, কেউ যদি ভাবো না এত কিছু করার কি দরকার, 24 24 পরে 8টাই পদ আছে না, 48 48 পরে 96, এভাবে করতে পারো। তো আমরা একটা স্ট্যান্ডার্ড প্রসেস দেখলাম। হ্যাঁ, কারণ 8টা আছে এমনিও করতে পারো, কিন্তু যদি 20টা থাকে 30টা থাকে, তাহলে ভাই কি হবে, তাই না। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস 1 সমান সমান 2ab হলে a ও b এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। হ্যাঁ,
তাহলে দেখো এটা একটা ফর্মুলা পাই, হ্যাঁ, এ স্কোয়ার বি স্কোয়ার আর 2ab এই পারে নিয়ে আসো -2ab প্লাস 1, হ্যাঁ, 2ab টা প্লাস আছে এই পারে নিয়ে আসো একটা মাইনাস, হ্যাঁ, ওকে। এবার এটারে ফর্মুলা ফেলো, এ স্কোয়ার বি স্কোয়ার আছে না, ab তার হোল স্কোয়ার লেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা যায় ab তার স্কোয়ার মাইনাস, আর লাস্টে 1 আছে না, 1 কে লেখা যায় 1 স্কোয়ার। এই হলো এ স্কোয়ার আর লাস্টে লিখলাম বি স্কোয়ার আর মাঝখানে দিয়ে দেও 2ab, এ মানে হচ্ছে প্রথমেরটা আর ইনটু বি মানে হচ্ছে পরেরটা, হ্যাঁ, খেয়াল করো প্রথমেরটার স্কোয়ার লাস্টের স্কোয়ার মাঝখানে 2ab, এ মানে ফার্স্টেরটা, বি মানে 1 সমান সমান 0। আমরা কি করলাম বলো দেখি ভাই, এই ফর্মুলায় সাজালাম, হ্যাঁ, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার মূল সূত্র তোমরা জানো তো ভাই, এ মাইনাস বি হোল স্কোয়ার, ওকে। এ স্কোয়ার বি স্কোয়ার মানে এবি তার হোল স্কোয়ার, 1 কে লেখা যায় 1 স্কোয়ার, মাঝখানে 2ab, এ মানে প্রথমেরটা আর বি মানে 1, তাহলে এটার মূল সূত্র কি, এ মাইনাস বি, বি মানে 1 তার হোল স্কোয়ার, হ্যাঁ, সমান সমান 0। তাহলে স্কোয়ার সরালে কি হয়, এদিকে রুট ওভার হয়, 0 রুট ওভার করলে 0ই হয়, তাহলে এ বির মান কত হবে বলে দেখি, এ বির মান হবে 1, তাই না, -1 টা ওই পারে গেলে +1, ওকে। তাহলে এর মান কত হবে, এর মান বি গুণ আছে না, ওই পারে গেলে ভাগ হবে মানে 1/b, তাহলে এর মান কত বলে দেখি ভাই, এর মান হচ্ছে 1/b, রাইট, অপশন এ। 6 নম্বর দেখো, হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদের একটি অঙ্ক, এ 4,500 টাকা দিয়ে একটি দোকান খুলে মানে একটা বিজনেস শুরু করে, 7 মাস পর বি কিছু টাকা নিয়ে ওই ব্যবসাতে যোগ দেয়, 1 বছর পরে 2:3 অনুপাতে এ আর বি এর লভ্যাংশ বন্টিত হয়, বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, হ্যাঁ, মন দিয়ে খেয়াল করো ভাই, এ কত টাকা নিয়ে যোগ দেয়, এ কত টাকা নিয়ে 4500 টাকা নিয়ে যোগ দেয়, এ শুরু থেকে ব্যবসায় ছিল, তার মানে এর টাকা কত মাস খাটে, 12 মাস। আমরা লভ্যাংশের রেশিও বার করব, লভ্যাংশের রেশিও মানে কি বলো দেখি, মূলধন ইনটু সময়, এর মূলধন 4500 টাকা আর 1 বছর বিজনেস করে, তার মানে এর টাকাটা 12 মাস ছিল। আর প্রবলেম কোথায় বলো দেখি ভাই, প্রবলেম হচ্ছে ভাই বোন, বি কত টাকা দেয় জানি না, আমরা বি এর টাকাটা কিছু একটা সিম্বল দিয়ে প্রকাশ করো, এক্স ওয়াই জেড কিছু একটা সিম্বল, আর বি এর টাকাটা কত মাস ছিল বলো দেখি, সে 7 মাস পরে যোগ দেয় না, তাহলে 12 থেকে 7 বাদ দাও, 12 থেকে যদি 7 বাদ দাও তুমি বলবে আচ্ছা 7 মাস পরে জয়েন করছে, তার মানে বি এর টাকাটা কত মাস থাকবে, 5 মাস, 7 মাস পরে জয়েন করছে, তাহলে 7 বাদ দাও, তাহলে বাকি 5 মাস টাকাটা ব্যবসায় ছিল, তাহলে 5 দিয়ে যদি ক্যান্সেল করো তার মানে কত হয়, 900, ঠিক না, তাহলে 9 12 108, তার মানে কত, 10,800 বাই এক্স, এটা হচ্ছে এ আর বি এর লভ্যাংশের রেশিও, আর প্রশ্নের লভ্যাংশের রেশিও কত দেওয়া আছে, 2:3, বাই আকারে লিখলে 2/3, দেখো খেয়াল করো, এটাও লভ্যাংশের রেশিও, এটাও লভ্যাংশের রেশিও, লভ্যাংশ মানে সিম্পল মূলধন ইনটু সময়, মূলধন ইনটু সময়, রাইট। এখন বুঝানোর জন্য এবি লিখছি, তুমি থরি না পরে যখন পরীক্ষায় করবে এত কিছু লিখতে যাবে, তাই না, ক্যান্সেল করো, 5400, তো এনে 3 দিয়ে গুণ করো, এখানে নাই মানে 1 আর এক্স গুণ করলে এক্স, 3 দিয়ে গুণ করো, 3 4 12, 3 5 15 আর কে 16, তার মানে 16,200, তার মানে বি, বি এর মূলধন এক্স ধরছো না, এক্স এর ভ্যালু কত হলো 16,200, তার মানে বি 16,200 টাকা দিয়ে ওই ব্যবসায় ইনভেস্ট করে আর কি, হ্যাঁ, বা যোগ দেয়। একটি পরিবারে 8 জন সদস্যের গড় বয়স হচ্ছে 30 বছর 4 মাস, তাদের প্রপিতামহের বয়স, পিতামহেরও পিতা, প্রপিতামহের বয়স যোগ করা হলে, হ্যাঁ, বয়স 6 বছর 2 মাস বৃদ্ধি পায়, তাহলে প্রপিতামহের বয়স কত, সিম্পল, তাহলে 8 জনের বয়স কত বলো দেখি, 8 জনের বয়স হচ্ছে 30 বছর কত মাস, 4 মাস, এটা এইভাবেই করে দিই, হ্যাঁ, নাকি, বা মাসটাকে ফ্র্যাকশনে আনতে পারো, 30 বছর 4 মাস, চলো এটার এইভাবে করে দিই, হ্যাঁ, তাহলে টোটাল বয়স গড় এত না, টোটাল মানে এটার গুণ করতে হবে, তাহলে 8 দিয়ে গুণ করো 240 বছর, আর এখানে 4 আসতে 32 মাস, এভাবেই করে দিলাম, হ্যাঁ। এবার 32 মাস মানে কত হবে, 12 দুগুণে 24, 32 মাস মানে কি 2 বছর 8 মাস, তাই না, 12 মাসে 1 বছর, 24 মাসে 2 বছর, 24 মাস প্লাস 8 মাস, তাহলে 2 এখানে দিয়ে দাও, তার মানে তুমি বলবে 242 বছর 8 মাস, হ্যালো, 32 মাস মানে 2 বছর 8 মাস, 2 বছরে 24 মাস আর এক্সট্রা 8 মাস, আর এখানে 9 জনের বয়স, প্রপিতামহ যদি যোগ করো, আগে 8 জন এখন আরেকজন যোগ করলে 9 জন, 9 জনের টোটাল বয়স কত বলে দেখি, 6 বছর 2 মাস বৃদ্ধি পায়, আচ্ছা 6 বছর 2 মাস বলতে 30 আর 6 36 বছর, তাহলে আর 36 বছর 2 মাস বাড়বে, তার মানে আগে ছিল 4 মাস এখন 2 মাস বাড়বে, তার মানে 6 মাস,
আচ্ছা এটারে নিয়ে আসি, 6 মাস মানে কত বলে দেখি, 36.5, সহজ করে নিই। এইভাবে রাখবে, চলো এইভাবেই রাখি, যদি রাখবে মনে করো। খেয়াল করো, 30 বছর 4 মাস ছিল, 6 বছর বাড়বে 36 বছর, আর 2 মাস বাড়বে 4 মাস, আর 2 মাস যোগ করলে 6 মাস, ঠিক না? বোঝা গেল? কি বললাম, বাড়বে না যোগ হবে। চলো এটা গড় যদি এত হয়, টোটাল কত, 9 দিয়ে গুণ করো, 9 দিয়ে গুণ করো, 6 9 54, 3 9 27, আর 5 32, 332 বছর, 6 9 54 মাস। 54 মাস মানে 4 12 48, তাই না? 4 বছর 6 মাস, 4 এখানে দিয়ে দাও, তার মানে 328 বছর 6 মাস, তাই না? 4 বছর 6 মাস হবে না 54 মাস মানে, 4 12 48, 48 প্লাস 6, তাই না? 4 বছর 6 মাস। এবার বলে দেখি 9 জনের বয়স থেকে যদি আমরা কি করি বলে দেখি, এই 8 জনের বয়স বাদ দিয়ে দিই, তাহলে তো যে পিতামহ পরে কাকে যে যুক্ত করলে প্রপিতামহ, না প্রপিতামহের বয়স পাওয়া যাবে, একই না? 9 জনের বয়স থেকে তাহলে এই বয়সটা মাইনাস করে দেব, 242 বছর। এটা না এইভাবে রাখলেই বোধহয় বেশি সুবিধা হইতো নাকি? হ্যাঁ, আমার মনে হয় তো এটা এইভাবে রাখলে বেশি সুবিধা হবে, বিয়োগ করলে মনে হয়, তাই না? কারণ এটা এইভাবেই রাখি, তারপরেই ইসে করি। হ্যাঁ, পরেই করি। 240 বছর 32 মাস, 240 বছর এখানে কত, 32 মাস, এটা মাইনাস করি। হ্যাঁ, তাহলে এটা পরে ইসে করি, 4 থেকে 2 গেলে ইসে 2, 3 5 থেকে 3 গেলে আগে মাসই থাক, এখানে 4 4ই এত বছর, 12 থেকে 4 মাইনাস করো 8, এখানে 84 বছর 22 মাস। 22 মাস মানে 12 মাসে 1 বছর না, ওই 1 বছর এখানে দিয়ে দাও, 1 বছর 10 মাস, তার মানে 85 বছর 10 মাস। 22 মাস মানে কি 1 বছর 10 মাস, হ্যাঁ কি না ভাই? 1 এখানে দিয়ে দাও, তার মানে 85 বছর 10 মাস। তাহলে আগেই মাসে আনার দরকার নেই, আগেই ভাবেই থাক। হ্যাঁ, বিয়োগ করে নাও, পরে মাসটাকে বছরে কনভার্ট করো, রাইট? সিম্পল। 8 জনের টোটাল বয়সে তো 9 জনের টোটাল বয়সে তো। হ্যাঁ, এবার 9 জনের বয়স থেকে 8 জনের বয়স বাদ দাও, তাহলে প্রপিতামহের বয়স বার হয়ে আসবে। একটা 7 ছিল না ভাই? হ্যাঁ, একজন পুরুষ বা 2 জন মহিলা বা 3 জন বালক একটি কাজ 44 দিনে করতে পারে, অঙ্কটা যে কোনো দিয়ে করতে পারো। হ্যাঁ, 3 জন বালক কাজটা কত দিনে করতে পারে? 44 দিনে। অঙ্কটা বালক দিয়েও করতে পারো, মহিলা দিয়েও করতে পারো, যে কোনো পুরুষ দিয়েও করতে পারো। হ্যাঁ, আমি বালক দিয়েই যদি করি। হ্যাঁ, কেমন দিস? তাহলে এবার একজন পুরুষ আছে, তাহলে আমরা অঙ্কটা তো বালক দিয়ে করব। একজন পুরুষ মানে পুরুষকে সরিয়ে বালক নিয়ে আসো, একজন পুরুষ বা মানে কি একজন পুরুষ বা 2 জন মহিলা বা 3 জন বালক, মানে একজন পুরুষ 3 জন বালকের সমান। তাহলে পুরুষকে সরিয়ে বালক নিয়ে আসলাম। একজন মহিলা কয়জন বালকের সমান? 2 জন মহিলা 3 জন বালকের সমান। হ্যালো, মন দিয়ে শুনুন, 2 জন মহিলা যদি 3 জন বালকের সমান হয়, একজন মহিলা কয়জন বালকের সমান? 3/2। প্লাস আরো কয়জন বালক আছে? প্লাস বালক আছে একজন। বুঝা গেল? একজন পুরুষ মানে 3 জন বালক, একজন মহিলা মানে 3/2 জন বালক, আর একজন বালক প্লাস। তাহলে টোটাল কত যোগ করলে লসাগু হবে 2? এখানে কত, 3 দুগুণে 6, তাই না? যোগ 3 9, আর এখানে 2 একে 2 11। হ্যালো, যোগটা বুঝছো তো ভাই? একবারে 3 একে 4 হবে, তাই না? 4 দুগুণে 8 যোগ 3 11/2। তাহলে 11/2 জন বালক কাজটা কত দিনে করবে? মনে করো কিছু একটা সিম্বল দিয়ে প্রকাশ করো এক্স। এবার তুমি জানো জন আর দিন গুণ হয়, 3 জন কত দিনে করে? 44 দিনে। বা এমন ডিওন এভাবে ভাবতে পারো, বা সিম্পল জন দিন ঘন্টা এগুলো গুণ হয়, জন গুণন দিন। আর এখন জন কত? 11/2, আর দিন কত জানো না? কিছু একটা সিম্বল দিয়ে প্রকাশ করো। ক্যান্সেল করলে ভাই 4 গুণ হবে এদিকে, তাই না? 3 4 12, আর 12 দুগুণে 24। ওকে, তাহলে একজন পুরুষ একজন মহিলা একজন বালক কাজটা কত দিনে করতে পারবে? 24 দিনে। জন আর দিন কি হয় বলে দেখি বস? গুণ হয়, রাইট? একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে 20 মিনিট ও 30 মিনিটে খালি হয়। প্রথম নলটি 15 মিনিট খুলে রাখার পর দ্বিতীয় নলটি খোলা হয়, দ্বিতীয় নলটা প্রথমে খোলা হয় না, 15 মিনিট পরে খোলা হয়। কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? তাহলে প্রথম নলটা 20 মিনিটে খালি করে, দ্বিতীয় নলটা 30 মিনিটে। চৌবাচ্চায় কতটুকু জল ধরে? এদের লসাগু আমরা ধরলাম টোটাল চৌবাচ্চায় 7 লিটার জল ধরে। তাহলে 20 মিনিটে 7 লিটার খালি করে, তাহলে 1 মিনিটে খালি করবে কত লিটার বলে দেখি? 3 লিটার। ভাগ করলেই পাওয়া যায়। 30 মিনিটে 7 লিটার খালি করে, তাহলে 1 মিনিটে 30 দুগুণে 60। তার মানে দ্বিতীয় নল কত লিটার খালি করে? 2 লিটার। টোটাল চৌবাচ্চায় 60 লিটার জল ধরে, প্রথম নল 1 মিনিটে 3 লিটার খালি করে, দ্বিতীয় নল 1 মিনিটে 2 লিটার। এতদূর গল্প ক্লিয়ার? ভেরি গুড। প্রথম নল শুরুতে কত মিনিট চালু ছিল বলে দেখি? 15 মিনিট। প্রথম নল 15 মিনিটে বলে দেখি কতটুকু খালি করবে? 1 মিনিটে 3 লিটার, তাহলে 15 মিনিটে 3 15 45 লিটার। তাহলে 60 লিটারের মধ্যে যদি 45 পূর্ণ হয়ে যায়, তাহলে বাকি থাকবে কত? 60 মাইনাস 45। তাহলে আরো কত লিটার বাকি আছে বলে দেখি? 15 লিটার। এই বাকি 15 লিটার এবার কি দ্বিতীয় নলটাও খুলে দেওয়া হয়?
প্রথম নল তো আছে, দ্বিতীয় যদি খোলো তার মানে কয়টা নল হয়ে গেল? দুইটা নল। দুইটা নল একসাথে কতটুকু পূর্ণ করে? 3 আর 2 মিলে 5 লিটার, তাই না? দুইটা নল 5 লিটার পূর্ণ করে 1 মিনিটে, তাহলে 15 লিটার পূর্ণ করবে কত মিনিটে? ভাগ করো, 3 5 15, তার মানে কত মিনিট? 3 মিনিট। তাহলে পরে লাগলো 3 মিনিট, আর শুরুতে প্রথম নল একাই চালু ছিল 15 মিনিট, তাহলে প্রথমে 15, পরে আর 3, তার মানে আমি যদি বলি টোটাল কত মিনিট সময় লাগলো, তোমরা বলবে 18 মিনিট, ঠিক না? প্রথমে 15 মিনিট, পরে 3 মিনিট, তার মানে টোটাল কত মিনিট? 18 মিনিট, রাইট? 200 মিটার ও 160 মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে 30 সেকেন্ডে অতিক্রম করে। একই ডিরেকশনে যদি যায়, বিপরীত দিকে গেলে পরস্পরকে 6 সেকেন্ডে অতিক্রম করে ধীরগামী ট্রেনটির গতিবেগ কত? একটা জিনিস কি এই জায়গায় অনেক স্টুডেন্ট ভুল করে, যে ভাবে কি সেম ডিরেকশনে গেলে দৈর্ঘ্যগুলো মাইনাস হয়। একটা জিনিস খেয়াল রাখবে, সেম ডিরেকশনে যাক বা বিপরীত ডিরেকশনে যাক, অতিক্রম করতে গেলে দুইটা ট্রেনের দৈর্ঘ্য অলওয়েজ প্লাস হবে, দৈর্ঘ্য বা দূরত্ব সবসময় প্লাস হবে। তাহলে প্লাস মাইনাস কোনটা হয়? বেগ। বেগ প্লাস মাইনাস হইতে পারে, কিন্তু দুইটা ট্রেনের দৈর্ঘ্য অলওয়েজ যোগ হবে, সেম ডিরেকশনে যাক বা বিপরীত ডিরেকশনে যাক। ক্লিয়ার ভাই? তাহলে একই ডিরেকশনে 30 সেকেন্ডে কত মিনিট? সেম ডিরেকশনে গেলে 30 সেকেন্ডে অতিক্রম করে। 30 সেকেন্ডে কতটুকু দূরত্ব যায়? দুইটা ট্রেনের দৈর্ঘ্যের যোগফল, 200 আর 160 যোগ করলে 360 মিটার। অনেকের মনে হবে স্যার এটা কেমন হলো? সেম ডিরেকশন মাইনাস হবে, বারবার বলছি দৈর্ঘ্য অলওয়েজ প্লাস, অলওয়েজ প্লাস, সেম হোক বিপরীত হোক, রাইট? তাই দুইটা দৈর্ঘ্য যোগ করলে 360 মিটার, তাহলে বেগ কত হবে? 30 দিয়ে যদি 360 কে ভাগ করো, তার মানে কত হবে? প্রথমে মিটার পার সেকেন্ডই রাখি, হ্যাঁ ভাই, পরে কিমিতে নিয়ে যাব, তার মানে 12 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা এটা সেম ডিরেকশনে যায় না? সেম ডিরেকশনে বেগ কত আসলো? 12। 12 মানে কি বলো দেখি? হ্যালো, খেয়াল করো, 12 মানে কি? দ্রুতগামী ট্রেনের বেগ থেকে যদি ধীরগামী ট্রেনের বেগ মাইনাস করো, তার মানে কত হবে? 12, ঠিক না? 30 সেকেন্ডে 360 যায়, 1 সেকেন্ডে যাবে 12 মিটার, তাহলে তোমরা বলবে আচ্ছা এটাই তো বেগ। এটা কার বেগ? এখানে দুটো ট্রেনের বেগ আছে, যেহেতু সেম ডিরেকশনে যাচ্ছে, তার মানে দুটো বেগ মাইনাস করলে 12 হবে, হ্যাঁ কি না ভাই? দ্রুত আর এটা ধীরগামী। আর যদি বিপরীত ডিরেকশনে যায়, তার মানে কত হয়? 6 সেকেন্ডে অতিক্রম করে। 6 সেকেন্ডে কত মিটার যায়? অতিক্রম করে মানে প্রথম প্লাস দ্বিতীয়, দুইটা যোগ করলে কত হয়? 360। তাহলে 1 সেকেন্ডে কত যায়? সেটাই তো বেগ, 360 বাই 6, তাহলে ক্যান্সেল করো 60। তাহলে এই যে 60 মিটার পার সেকেন্ড বার করলে, এখানে 60 মিটার বার সেকেন্ড যে বার করলে, এটা এখানে কয়টা বেগ আছে? এখানে দুইটা বেগ আছে। এখানে যেহেতু বিপরীত ডিরেকশনে যাচ্ছে না, বিপরীত, তার মানে দুইটা বেগ যোগ আকারে আছে, বুঝছো নাই? এটা যোগ স্যার কি করে বোঝা গেল? বিপরীত ডিরেকশন, তার মানে দুইটা বেগ যোগ করলে 60 হবে, আর দুইটা বিয়োগ করলে কত হবে বলে দিকে? 12 হবে। ওকে, চলো একটার নিচে আরেকটা বসায় যাও, তাহলে দুইটা যোগ করলে 60 আর দুইটা বিয়োগ করলে কত হয়? 12। উপরের টাপ থেকে নিচেরটা বিয়োগ করি, বিয়োগ করলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, এটা মাইনাস হবে। তাহলে ধীরগামী ট্রেন, দুইটা ধীরগামী ট্রেনের বেগ যদি যোগ করি, 2 ইন্টু ধীরগামী, তাই না? দুইটা যোগ করলে 2 আসবে, সমান সমান কত? এদিকে বিয়োগ করো 48, এই 2 দিয়ে 48 কে ক্যান্সেল করো 24, বিয়োগ করলাম, হ্যাঁ বিয়োগ করলে দ্রুতগামীটা ক্যান্সেল হবে, ধীরগামীটা বেগ চাইছে 2 ইন্টু ধীরগামী, ধীরগামী ট্রেনের বেগ দুইবার পাচ্ছ, এটার ভ্যালু যদি 48 হয়, 2 দিয়ে ক্যান্সেল করো, ধীরগামী ট্রেনের বেগ 24 মিটার পার সেকেন্ড, আর কিমি পার ঘন্টায় আনতে গেলে 18/5 দিয়ে গুণ, তাই না? 4 18 72 থাকবে 2 7, 18 দুগুণে 36 আর 7 43, নিচে 5, 5 দিয়ে ভাগ করো, 5 8 40, 5 8 40 থাকবে 3 32, 5 6 30, 4 5 20, 86.4 কিমি পার ঘন্টা, ঠিক না? বুঝা গেল? পরে আরো শর্ট করতে পারবে, এখন আমি বোঝানোর জন্য একটু এক্সপ্লেন করলাম। সেম ডিরেকশনে গেলে দুইটা বেগ বিয়োগ করলে 12 হবে, আর বিপরীত ডিরেকশনে মানে দুইটা বেগ যোগ করলে 60 হবে। তাহলে ধীরগামী ট্রেনের বেগ কত হচ্ছে? 24 মানে 86.4 কিমি পার ঘন্টা। এক ব্যক্তি নৌকাতে স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 20 মিনিটে। আচ্ছা 20 মিনিটে যদি 2 কিমি যায় না ভাই, 20 মিনিটে কত কিমি যায় বলে দেখি? 2 কিমি, তাহলে বেগ বার করে নাও। 60 মিনিটে কতটুকু যাবে? কত দিয়ে ভাগ করলে আসে? 10 দিয়ে। তাহলে 60 মিনিটে কতটুকু যাবে? স্যার 60 মিনিটেই কেন? ভাবো তো কেন 60 মিনিটে বার করব? কারণ 60 মিনিটে যেটা যায় সেটাই তো বেগ। এটা প্রতিকূলে যায় না, তাহলে প্রতিকূলের বেগ। আবার ফিরে আসে, তাহলে যাওয়াটা যদি প্রতিকূল হয় না, তাহলে আসাটা কি হবে? এটা প্রতিকূলের বেগ, হ্যাঁ সংক্ষেপে লিখলাম।
যাওয়াটা যদি প্রতিকূলে হয় তাহলে ফিরে আসাটা অনুকূলে হবে। অনুকূলে সেম ডিস্টেন্স 2 কিমি যায় কত মিনিটে? 15 মিনিটে। তাহলে 15 মিনিটে যায় কত কিমি বলো দেখি? 2 কিমি। তাহলে বার করি 60 মিনিটে। কেন? 60 মিনিটে যেটা যায় সেটাই তো বেগ। এদিকে কয় গুণ? 4 গুণ। তাহলে তোমরা বলবে আচ্ছা এদিকেও 4 গুণ হবে, তার মানে 4 দুগুণে 8। এটা হচ্ছে অনুকূলের বেগ। হ্যাঁ, সংক্ষেপে লিখলাম অ ফর অনুকূল, রাইট? তাহলে প্রতিকূলের বেগ 6 আর অনুকূলের বেগ কত? 8। এবার বার করতে বলছে তাহলে কি নৌকার বেগ কত? নৌকার বার করার শর্ট ফর্মুলা মনে আছে না? অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ ডিভাইডেড বাই 2। তাহলে যোগ করলে 14, 2 দিয়ে 14 কে ভাগ করো 7। বুঝতে পারছো ভাই? 20 মিনিটে যদি 2 কিমি যায় তাহলে বেগ কত? 60 মিনিটে কতটুক যাবে? 6। 15 মিনিটে যায় 2 কিমি তাহলে 60 মিনিটে যাবে 8 কিমি। অনুকূলের বেগ 8, প্রতিকূলের বেগ 6, তাহলে নৌকার বেগ দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করো, তার মানে কত? 7। আর স্রোত বলে কি করে বলো দিকে ভাই? বিয়োগ করে 2 দিয়ে ভাগ, রাইট? আসো, একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন। খেয়াল করো, তাহলে টোটাল, ওকে, টোটাল বেতন যদি হয়, হ্যাঁ, খেয়াল করো, টোটাল বেতন যদি হয়, মন দিয়ে শুনো, হ্যাঁ, 100 ভাগ, তার মধ্যে সে কি করে বলে দেখি? 10 ভাগ বাড়ি ভাড়া দেয়। কত ভাগ বাড়ি ভাড়া দেয় বলে দেখি? 10 ভাগ বাড়ি ভাড়া দেয়। হ্যাঁ, সরি, 10% ব্যাংকে জমা করে, বা অবশিষ্ট টাকার অবশিষ্ট কত ভাগ থাকে? 90 ভাগ। 100 ভাগের মধ্যে 10 ভাগ ব্যাংকে জমা করে, বাকি থেকে 90 ভাগ। তাহলে এই বাকি টাকার অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দেয়। এমনি মনে হয় টোটাল দেওয়া আছে না, আমি কি করি বলো দেখি ভাই? ডাইরেক্ট বার করে দিব ভাই, ডাইরেক্টই বার করে দিই, এটা মনে হয় তাই বেশি সহজ হবে। তাহলে 10% ব্যাংকে জমা করে, বাকি থাকবে কত? 90%। তাহলে 5000 এর 90%, 90% মানে 9/10। তাহলে ক্যান্সেল কত হয়? 4500 টাকা। এই অবশিষ্ট টাকার কত পার্সেন্ট বাড়ি ভাড়া দেয় বলে দেখি? অবশিষ্ট থাকলে 4%, অবশিষ্ট টাকার 4%। তাহলে অবশিষ্ট টাকা 4500, এর 4%। 4% মানে ক্যান্সেল করো 4/100, অর্থাৎ 1/25, তাই না? ফ্র্যাকশন ভ্যালু 25 দিয়ে একবারে কাটা যাবে, কাটো। 25, ওকে, 25 থাকবে 20, তাই না? 200, 8 25-এ 200 থাকবে একটা শূন্য, 180। তার মানে কত টাকা বাড়ি ভাড়া দেয়? 180 টাকা। এই ঠিক করলাম তো ভাই? আছে না অপশনে? হ্যাঁ, এটা ডাইরেক্ট 5000 টাকার 10% ব্যাংকে, বাকি থেকে 90%। 4500, 4500 এর 4%, 4500 টাকার 4% মানে বাচ্চাদের জিনিস, 180 টাকা বাড়ি ভাড়া দেয়। একটি রেডিও ধার্য মূল্য এত, এক বিক্রেতা 10% ছাড় দিয়ে 8% লাভ করে, সে কোনো ছাড় না দিলে কত লাভ করত? তাহলে এরকম যেহেতু শতকরা লাভ চাইছে, তাহলে রিয়েল ভ্যালুর দরকার কি ভাই? রিয়েল ভ্যালু না হলেও হয়ে যায়, বুঝা গেল? যদি পার্সেন্টেজে চায় না অ্যান্সার, তাহলে রিয়েল ভ্যালুর দরকার নাই। এখানে ডাটা আছে না, যে ডাটা আছে এই ডাটা যথেষ্ট। কত পার্সেন্ট লাভ হয় বলে দেখি? 8% লাভ হয়। তার মানে ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 8, তার মানে বিক্রয় মূল্য 108। অনেকে বলবে স্যার এটা নেওয়া হলো না কেন? ভাই অ্যান্সার পার্সেন্টেজে চাইছে, তাহলে রিয়েল ভ্যালুর কি দরকার ভাই? 8% লাভ মানে কেনা দাম যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 100 টাকা, 108 টাকা, তাহলে ধার্য মূল্য কত হবে? 10% ডিসকাউন্ট হয়। 10% ডিসকাউন্ট মানে ফ্র্যাকশন ভ্যালু কত? 10% মানে 1/10। তার মানে ধার্য মূল্য যদি 10 ভাগ হয়, 1 ভাগ ডিসকাউন্ট দেওয়া হবে, তার মানে বিক্রয় মূল্য কত ভাগ হবে? 9 ভাগ, ঠিক না? 10% মানে 10 ভাগের মধ্যে 1 ভাগ ডিসকাউন্ট। 10 ভাগ ধার্য মূল্য হলে 1 ভাগ ডিসকাউন্ট, বিক্রয় মূল্য 9 ভাগ। স্যার এগুলো বুঝতে পারছি না, লাভ ক্ষতির চ্যাপ্টার কিন্তু আমি প্লেলিস্টে অ্যাড করে রাখছি, অসুবিধা হলে চ্যাপ্টার ভিত্তিক করানো হয়েছে, ভিডিওটা দেখে নিও। হ্যাঁ, চলো তাহলে দেখো, বিক্রয় মূল্য কত? 108 টাকা। বিক্রয় মূল্য পার্সেন্ট দিয়ে, কত ইউনিট দিয়ে? বিক্রয় মূল্য 9 ভাগ 9 এর ভ্যালু যদি 108 টাকা হয়, তাহলে ধার্য মূল্য 10 ভাগ 10 এর ভ্যালু কত হয়? নিচে ইউনিট দিয়ে বসাইতে হয়। আরে সরি ভাই, বিক্রয় মূল্য 9 ভাগ 9 এর ভ্যালু যদি 108 হয়, ধার্য মূল্য 10 ভাগ, তাহলে 10 এর ভ্যালু কত? হ্যাঁ কি না? তাহলে ক্যান্সেল করো, কত হয়? 12, গুণ করো 120 টাকা। তাহলে জিনিসটার ধার্য মূল্য কত টাকা? 120 টাকা। কেনা দাম 100 টাকা, বিক্রি করি 108 টাকা, অ্যাকচুয়ালি লেখা থেকে 120 টাকা। এবার বলছে কি, জিনিসটার কেনা দাম 100, 100তেই কেনা হয়। বলছে ধার্য মূল্য 120 টাকা না, মানে জিনিসটার মধ্যে দাম কত লেখা আছে? 120 টাকা। এবার বলছে আমি 120 টাকাতেই বেচবো, কোনো ডিসকাউন্ট নেই। আগে ডিসকাউন্ট দিয়ে এত বিক্রি করতাম, বলছে এখন এই গল্প নাই, 120 লেখা আছে, আমি 120তেই বিক্রি করব। তাহলে বলো দেখি কত টাকা লাভ হবে? তোমরা বলবে আচ্ছা তাহলে তো 20 টাকা লাভ। যেহেতু 100-র মধ্যে লাভ হচ্ছে, তার মানে এটাকে কি বলবে? পার্সেন্ট। তার মানে বস কত পার্সেন্ট লাভ হচ্ছে? 20%, রাইট? আসো,
এক ব্যক্তি 100 কিমি পথ 10 ঘন্টায় অতিক্রম করেন, কিছুটা 7 কিমি পার ঘন্টা বেগে হেঁটে আর বাকিটা 12 কিমি পার ঘন্টা বেগে দূরে যান। এরকম তাহলে এরকম বেগের অঙ্ক না আমরা এলিগেশন দিয়ে করব। স্যার কি করে বুঝবো এলিগেশন হবে? মন দিয়ে শুনুন। সে টোটাল দূরত্বের কিছুটা যায় হেঁটে আর কিছুটা দৌড়ে, মানে টোটাল দূরত্বটা দুই ভাবে যায়, হেঁটে, দৌড়ে, বাসে, ট্রেনে, সে যাই বলুক। কিছুটা যায় হেঁটে বা হেঁটে এনে, কিছুটা দৌড়ে বা কিছুটা বাসে, কিছুটা ট্রেনে, কি না, কিছুটা ট্যাক্সিতে, কিছুটা অটোতে, টোটোতে, যাই বলুক, মানে টোটাল দূরত্বটা দুই ভাবে যাচ্ছে এবং দুইটারই বেগ দেওয়া আছে। হাঁটার বেগ কত? 7, আর বাকি অংশের বেগ কত? 12। তিনটা সেম জিনিস থাকতে হবে, দুই ভাগ হলেই হবে না, শুধু সেম জিনিস থাকতে হবে। দেখো হাঁটার বেগ দেওয়া আছে, দৌড়েরও বেগ দেওয়া আছে, আরেকটা ওভারঅল বেগ লাগবে। অনেকে বলবে স্যার এটা তো দেওয়া নাই। এটা দেওয়া নাই কিন্তু তুমি ইউ বার করতে পারবে। 10 ঘন্টায় যদি 100 কিমি যায় তাহলে বেগ মানে কি? 1 ঘন্টায় কতটুক যায়? 1 ঘন্টায় কতটুক যাবে? 10 দিয়ে 100 রে ভাগ করো, তাহলে 10, তাই কি না? তাহলে ওভারঅল বেগ দেওয়া ছিল না, কিন্তু আমরা ইউ বার করে নিলাম। অনেক সময় এটা ফ্র্যাকশন আসতে পারে। ফ্র্যাকশন মনে করো নিচে 2 3 থাকলে কি করবে? প্রত্যেকটারে সেটা দিয়ে গুণ করে পূর্ণ সংখ্যায় নিয়ে আসবে। 10 ঘন্টায় 100 কিমি, তাহলে ওভারঅল বেগ 1 ঘন্টায় 10। এলিগেশন দিলে এই দুইটার ডিফারেন্স কত? 2, আর এই দুইটার ডিফারেন্স কত? 3। খেয়াল রাখবে একটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস। বলো দেখি, বেগের মধ্যে এলিগেশন দিলে কিন্তু দূরত্ব পাওয়া যাবে না। বেগের বিপরীত কি হয়? সময়। দূরত্ব সেম থাকলে বেগের বিপরীত সময় হয়। বেগের মধ্যে এলিগেশন দিলে সময় পাওয়া যাবে। তার মানে হাঁটার সময় 2 ভাগ হলে দৌড়ের সময় 3 ভাগ, তাহলে টোটাল সময় কত ভাগ? 5 ভাগ, ঠিক না? সে হেঁটে যায়, হেঁটে যেতে 2 ভাগ সময়, দৌড়ানোর সময় হচ্ছে 3 ভাগ, টোটাল সময় 5 ভাগ। 5 এর ভ্যালু কত? প্রশ্নে দেখো তো, টোটাল সময় কয় ঘন্টা বলছে? 10 ঘন্টা। 2 গুণ না? কোনটা চাইছে? হেঁটে না? তাহলে হেঁটে যায় 2 ভাগ, তাহলে হাঁটার সময় 2 ভাগ, 2 এর ভ্যালু 2 দুগুণে 4, তাই না? 5 ভাগ মানে যদি 10 ঘন্টা হয়, হাঁটার সময় 2 ভাগ, 2 এর ভ্যালু 4 ঘন্টা। এবার বলো দেখি সে 4 ঘন্টায় কতটুকু ডিস্টেন্স যাবে? হাঁটার বেগ কত বলো দেখি? 7 না? সে 1 ঘন্টায় 7 কিমি যদি যায়, তাহলে 4 ঘন্টায় কত যাবে? 4 7 28 কিমি, ঠিক না? আগে সময়টা বার করবে, পরে ডিস্টেন্স। ভুলে কিন্তু 4 আবার অ্যান্সার লিখে দিও না। 1 ঘন্টায় 7 কিমি, তাহলে 4 ঘন্টায় 4 7 28 কিমি। হ্যাঁ, খুব ভালো অঙ্ক কিন্তু। হ্যাঁ, আসো। একটি আয়তক্ষেত্র আর একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আয়তক্ষেত্র মানে বুঝো তো 4 কোণা লম্বা চওড়া থেকে। হ্যাঁ, আর একটা বর্গক্ষেত্র আছে। বর্গক্ষেত্র মানে ভাই 4 বাহুর সমান এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তাদের এরিয়া সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর থেকে 5 সেমি বেশি এবং প্রস্থ হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর থেকে 3 সেমি কম। আমরা বর্গক্ষেত্রের বাহু মনে করো কিছু একটা সিম্বল দিয়ে প্রকাশ করলাম, এক্স। এক্স ওয়াই জেড এ বি সি ডি, কিছু একটা সিম্বল দিয়ে বস প্রকাশ করো। তাহলে দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্যটা 5 সেমি বেশি, তাহলে বাহু যদি এক্স হয় না, তাহলে দৈর্ঘ্য হবে এক্স প্লাস 5, 5 বেশি। আর প্রস্থটা কি বলছে? বাহুর থেকে 3 সেমি কম, তার মানে প্রস্থটা কত হবে? এক্স মাইনাস 3, তাই কি না? তাহলে এটার বাহু এক্স হলে দৈর্ঘ্য 5 বেশি, এক্স প্লাস 5, আর প্রস্থ 3 কম, তার মানে এক্স মাইনাস 3। এবার দুইটার ক্ষেত্রফল সমান বলছে, আসো দুইটার ক্ষেত্রফল সমান করে দিই। একটু গুণ করতে হবে। হ্যাঁ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার। বাহু হচ্ছে এক্স, তার স্কয়ার। এনে গুণ করলে এক্স দিয়ে এক্স কে গুণ করি, এক্স স্কয়ার। এক্স দিয়ে 3 কে গুণ করো, তার মানে মাইনাস 3x। এনে 5 দিয়ে এক্স কে গুণ করো, তার মানে প্লাস 5x। এক্স দিয়ে দুইটাকে গুণ করলাম, 5 দিয়েও দুইটাকে, 5 দিয়ে এক্স কে করলে 5x, 5 দিয়ে 3 কে, মাইনাস 3 5 15। বীজগণিতের তেমন কিছু না, জাস্ট একটা গুণ। এদিকে আর এদিকে সেম জিনিস কাটা যায়। 5টার থেকে 3টা গেলে 2টা এক্স, আর 15টা ওই পারে গেলে প্লাস 2 ওই পারে গিয়ে ভাগ হবে, তাহলে এক্স সমান সমান 15/2। তাহলে 2 দিয়ে 15কে ভাগ করলে কত হবে? 7.5। বুঝতে পারলে ভাই? গুণটা এক্স দিয়ে এক্স কে এক্স স্কয়ার, এক্স দিয়ে 3 কে 3x, মানে 5 দিয়ে এক্স কে করলে 5x, 5 দিয়ে 3 কে 3 5 15। একটু কনফিডেন্স রাখো, 100% পারবে, রাইট? তাহলে বর্গক্ষেত্রে বাহু কত হয়ে গেল? 7.5। তাহলে দৈর্ঘ্য 5 বেশি, 7.5 এর সঙ্গে 5 যোগ করো, তার মানে কত হবে? 12.5। আর প্রস্থ 3 কম, 7.5 থেকে 3 মাইনাস করো, 7.5 থেকে 3 গেলে কত হবে? 4.5। তাহলে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 12.5 সেমি, প্রস্থ হচ্ছে 4.5 সেমি। এনে বার করতে বলছে পরিসীমা কত? পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 12.5 প্লাস প্রস্থ 4.5, তাই না? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 2, 12.5 আর 4.5 যোগ করলে কত হয়? 17, তার মানে কত হয়? 34। আর এত ফর্মুলার দরকার আছে কি ভাই? এমনও তো করা যায়। পরিসীমা মানে 4 বাহু যোগ করলে, এটা 12.5 হলে এটাও 12.5 25, এটা 4.5 হলে এটাও 4.5 9, 25 আর 9 34, ইউ হয়ে যায়। এখানে শুধু জাস্ট একটু গুণটা করতে হলো। ওকে, তার মানে অ্যান্সার কত হয়ে যাবে? অপশন ডি, ঠিক আছে।
তাহলে फ्रेंड्स আজকে এখানেই শেষ করব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রতিদিন কিন্তু ভিডিওগুলো ফলো করার চেষ্টা করো। আমরা সকাল 9টায় একটা কি করছি, চ্যাপ্টার ভিত্তিক অঙ্কের ক্লাস প্রোভাইড করি, আর সকাল 10টায় প্র্যাকটিস সিট। ওকে, দুটো ক্লাসই ফলো করার চেষ্টা করো, খুব ভালো প্রিপারেশন হবে। ওকে, আর কেউ যদি ভাবো না স্যার আমি একদম ধরে ধরে রেডি করবো, আমার একটা পেইড বেস দরকার, তাহলে লেট না করে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের পেইড বেসের এডমিশন ফি 499 টাকা, আর মাত্র মাসিক বেতন 99 টাকা দিয়ে তুমি যতদিন খুশি ক্লাস করতে পারো। ওকে, চলো বাই।